আচ্ছা, আচ্ছা, আমি শুরু করি। আমাদের এটা নতুন চ্যাপ্টার। এখানে চ্যাপ্টারটা হলো স্যাম্পলিং। আমরা কমন সেন্সের স্যাম্পলিং সম্পর্কে কিছু জানি যে মানুষকে স্যাম্পল করে অথবা মেশিন স্যাম্পল করে, কম্পিউটার আমরা স্যাম্পল করি যখন যে বাজারে যে আমরা কেনাকাটা করি আর কি। তো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক একটা মেথড আছে, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তো সেই মেথডটা তোমাদের জানা না? তো তো মনে করো আমি এখানে এই মিনিট্যাব স্প্রেডশিটে আমি কতগুলো নাম লিখলাম: সৌরভ, হাসান, আলী, বাসু, অন্তর, লিলি। এই 6জন লোক থেকে আমি কয়েকজন লোককে সিলেক্ট করব। তো দেখো আমি কিভাবে করি। তো প্রথম কলামে হলো আমার যে পপুলেশন থাকবে, মানে যেখান থেকে আমরা স্যাম্পল করতে চাই, সেটা মানুষের নাম হতে পারে, কম্পিউটার নাম হতে পারে, সিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সিলেক্ট করার জন্য দেখো আমি আমি ক্লিক করলাম ডাটা। আমার নিজেরও হয়তো মনে নাই, ক্যালকুলেটর, মেবি আই হ্যাভ টু, আচ্ছা ক্যালকুলেটর, র্যান্ডম যেটা, এসব স্টেপ দেওয়া আছে আমার ফাইলে, স্যাম্পল ফ্রম কলামস। এখন স্যাম্পল সাইজ, ধরো আমি 4জনকে সিলেক্ট করতে চাই, এখানে 4 লিখতে হবে। এরপর ফ্রম কলাম C1, কারণ আমার ডাটা হলো এখানে কলাম 1 আছে। আর কোথায় স্টোর করবে আমি সেটা C2 দিয়েছি। এখন ক্লিক করলে এখানে 4জন লোককে সিলেক্ট করবে। দেখো ওকে, দেখো আমি সিলেক্ট করছি অন্তর। এই যে সিলেকশন করলাম, এই মেথডটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলে। আমরা আন্দাজে যে সিলেক্ট করি সেটা কোনো সায়েন্টিফিক মেথড না। তো সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা বিজনেসে যে সিলেকশন করা হয়, তো দিস ইজ দি মেথড। মেথডটা আমি আবার বলছি। যেখান থেকে আমরা সিলেকশন করতে চাই ওগুলোকে একটা কলামে লিখতে হবে। লেখার পর এই যে ডাটা, সরি, ক্যালকুলেটর, র্যান্ডম ডাটা, স্যাম্পল ফ্রম কলামস, আমি আবারও করছি। ধরো আমি স্যাম্পল সাইজ 3 চাই, আর স্যাম্পল ফ্রম কলাম 1 এটা ঠিক আছে, আর স্টোর ইন কলাম 3 দিলাম। তো আবার স্যাম্পল হবে, দেখবা যে স্যাম্পল সাইজ আবার 3 দিয়েছি। দেখো হাসান, লিলি আর অন্তর সিলেক্ট হয়েছে। তো আমাদের দেশের মতো গরিব দেশে অনেক সময় ডাটা অ্যাভেলেবেল হয় না, না হওয়ার কারণে স্যাম্পলিং এমনিতে আন্দাজে করা হয় হসপিটালে অথবা সেক্রেটারিয়েট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অথবা বিভিন্ন অফিস আদালতে স্যাম্পলিং করা প্রয়োজন হয়। আমরা এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালে চলে যাব আর কি। এই চ্যাপ্টারের নাম স্যাম্পলিং। চ্যাপ্টার 7, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ তাই না? এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের আগের চ্যাপ্টার 4 এর মতোই আর কি। 6 এর সাথে কিছু রিলেশন আছে, তো মোর লাইক 4 নর্মাল ডিস্ট্রিবিউশন। তো দেখো যে আমার এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে। দি ওয়েট অফ এ পিস্টন হ্যাজ মিনিমাম ওয়েট অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েট। আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার 4 এ পড়লাম, যদি মিনিমাম আর ম্যাক্সিমাম দেওয়া থাকে তা আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়। তোমাদের মনে আছে কিনা? কারণ ইউনিফর্মে মিন ভেরিয়েন্স কিছু না জানলে হয়, শুধু মিনিমাম প্রয়োজন হয়, ম্যাক্সিমাম প্রয়োজন হয়। মনে আছে? জি স্যার, কিছুটা। হ্যাঁ, তো দেখো এই যে এক্স যদি আমার ভেরিয়েবল হয়, যেটা পিস্টনের ওয়েট, এখানে একটা মিনিমাম ওয়েট আছে, সেটা যে 8.8857 ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম আছে। আর এই গ্রাফটা আঁকানো হয়েছে, এটা মিনিটটা প্যাকেজে আমি আঁকাইছি আর কি। এখন এখানে একটা কোশ্চেন আছে। The lightest 5% of the pistons are rejected as underweight.
কারণ পিস্টন যখন তৈরি করা হয় এটা ওভারওয়েট হতে পারে বা আন্ডারওয়েট হতে পারে। এগুলো যেখানে কাজে লাগানো হয় সেখানে ধরো একটা নির্দিষ্ট ওয়েটের প্রয়োজন হয়, একটা লিমিট, যে মিনিমাম এত বা ম্যাক্সিমাম এত। তো সেজন্য আমাদের এই ক্লাসিফিকেশন প্রয়োজন আমাদের সাবজেক্টে, যেটা তোমরা ওই যে অ্যাসাইনমেন্টে করেছো। এখন আমি কোশ্চেন করছি, হোয়াট ওয়েট ইন পাউন্ডস ডিটারমাইন্স দি আন্ডারওয়েট ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন প্রিন্সিপাল হলো যে লাইটেস্ট যেগুলো পাতলা 5%, যাদের ওজন কম, ওগুলো হলো লাইটেস্ট, আর বাকি 95% হলো নট লাইটেস্ট। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমরা এভাবে লিখি, মিনিমাম ম্যাক্সিমাম। আর কম্পিউটার ছাড়া আমরা চ্যাপ্টার 4 এর নলেজ দিয়ে যে আমরা যখন লাইটেস্ট 5% বললাম, তাহলে এই যে পয়েন্টটা এখানে যে লাইটেস্ট যে ভ্যালুটা আমরা চাচ্ছি আর কি, সরি বাম দিকে লাইটেস্ট 5%, এটাকে পার্সেন্টাইলে কি বলবো, কি নাম দিব বলো তো? মানে যে ভ্যালুটা আমরা চাচ্ছি, মনে করো কে, যার নিচে 5%, ফিফথ পার্সেন্টাইল। হ্যাঁ, 5th পার্সেন্টাইল, হ্যাঁ, যার নিচে 5% অফ দি ওয়েটস আছে, স্মলেস্ট 5% ওয়েট আছে, সে ভ্যালুটা মনে করো কে। তাহলে চ্যাপ্টার 4তে কিন্তু আমাদের ফর্মুলা জানা আছে যে ওই 5% এই আপারটার সাথে লিখতে হবে, ম্যাক্সিমামের সাথে, আর দি রেস্ট 95% হলো এর সাথে থাকবে আর কি। তো কমন সেন্সে বুঝতে পারো যে এই ভ্যালুটা তো মিনিমামের কাছাকাছি হবে, সুতরাং এখানেই 95% নিতে হবে। পার্সেন্টেজ তো দুটো, একটা 5% আর হলো 95%। আর এইসব প্রিন্সিপাল আমরা চ্যাপ্টার 4 শিখেছি, এখন মুখস্থ করো এবং ফর্মুলা শিট আছে, ফর্মুলা শিটে দেখো, অসুবিধা নেই। তো আমরা একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি 8.95, এবং এটা বিশ্বাস হয় কারণ মিনিমাম হলো 8.88, এর চেয়ে একটু বেশি, আবার ম্যাক্সিমাম হচ্ছে এটা অনেক কম। তো উই বিলিভ দ্যাট। এখন ক্লাসিফিকেশন হচ্ছে তাহলে x লেস দেন ইকুয়ালস এই 8.95। আরেকটা হলো যেটা ভালো করে লেখা যায় যে এখানে শেষ কিন্তু শুরু তো মিনিমাম থেকে, এটা হলো লাইটেস্ট। আর নট লাইটেস্ট হবে এই ডান পাশে এই সব ওয়েট, সেটা আমি হয়তো লিখি নাই, নিচে এখানে লিখছি। তো ইয়েতে এটা হলো লাইটেস্ট, এটা হলো নট লাইটেস্ট। আমি লিখছি আন্ডারওয়েট, ওভারওয়েট, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ অনেক সময় অনেক প্রবলেম হয় আর কি। বেস্ট হলো যে ল্যাঙ্গুয়েজ কোর্সে ইউজ করা হয় সেই ল্যাঙ্গুয়েজ এবং তার কমপ্লিমেন্ট ইউজ করা, লাইটেস্ট, নট লাইটেস্ট। তো এখানে আমি কোশ্চেন করেছি আন্ডারওয়েট ক্লাসিফিকেশন। তো কমন সেন্স আন্ডারস্টুড যে ওই যে লাইটেস্ট গুলো হলো আন্ডারওয়েট, আর যেগুলো আন্ডারওয়েট না সেগুলো হলো ওভারওয়েট আর কি, অথবা নট আন্ডারওয়েট। তো দেখো এই যে ক্লাসিফিকেশন হলো যে এক্স লেস দেন ইকুয়াল দিস ওয়ান, আর একটা হলো মোর দেন দিস ওয়ান। তো যদি আমার স্যাম্পলে আমি কতগুলো 4টে পিস্টন নেই, 1 2 3 4 5, না 5টা পিস্টন নিয়েছি, তো দেখো দুটো ওয়েট হলো কম হয়েছে আর 3টের ওয়েট হলো বেশি হয়েছে। এগুলো আমরা বলি আন্ডার ওয়েট, এগুলো হয়তো বিক্রি করা যাবে না, আর এগুলো হলো ওভার ওয়েট। তো এই জাতীয় জিনিস তোমরা অ্যাসাইনমেন্টে করেছো, কিন্তু নর্মালের জন্য করেছো, আমি এখানে করালাম হলো ইউনিফর্মের জন্য। ঠিক আছে, কোশ্চেন থাকলে বলো। অ্যাটেন্ডেন্স তো খুব কম, তোমার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করো, তারা ক্লাসে কেন আসে না? টেকনিক তো একটাই না স্যার, আমরা ক্যালকুলেটর দিয়ে এটার ভ্যালু হ্যাঁ, বার করে দিতে পারবো তো? টেকনিক একই। তো নর্মালি আমাদের একটা ফর্মুলা মুখস্থ করতে হয়েছিল যে মিউ মাইনাস বা প্লাস ওই যে 1.645 এগুলো, আর এখানে হলো যে মুখস্থের কিছু নাই, এটা মিনিমাম লিখবা, ম্যাক্সিমাম লিখবা, এখানে 5%, এখানে 95%। এটা সহজ ফর্মুলা, ভেরি বিউটিফুল ফর্মুলা। এই ফর্মুলাগুলো বইতে নাই, আমি ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য বহু বছর ধরে এগুলো কষ্ট করে এরকম সুন্দর ফর্মুলা বের করেছি তোমাদের হেল্পের জন্য আর কি। আচ্ছা, এখন এবার যদি হয় হেভিয়েস্ট 5% অফ দ্য পিস্টনস আর রিজেক্টেড অ্যাজ ওভারওয়েট, বেশি ওয়েট হলে ধরো যে বাইং কোম্পানি কিনবে, তারা কিনতে রাজি না মনে করো আর, তো সেখানে তাহলে আমার এই 95% বের করতে হবে। তো এই ম্যাক্সিমামের সাথে আমার 0.95 হবে, তাতে করে এখানে একটা ভ্যালু আসছে। তো এবার ক্লাসিফিকেশন হলো যে এর ডাইনে ওভারওয়েট আর এর নিচে হলো
আন্ডারওয়েট। এখন এখানে একটা কোশ্চেন আছে যে পার্ট সি, কি কোশ্চেন, যে পিস্টন উইথ ওয়েট 11 পাউন্ডস আন্ডারওয়েট, এটা কি আন্ডারওয়েট? তো আমাদের ওভারওয়েট শুরু হচ্ছে 10.2 পাউন্ড 27 পাউন্ড থেকে, তাহলে 11 কি হচ্ছে? ফরওয়ার্ড। ওভারওয়েট, তাই না? এটা লিখতে হবে আর কি, পিস্টনস উইথ দিস ওয়েট ইজ ওভারওয়েট, আর আমাদের যেহেতু 11 হয়েছে তো ওভারওয়েট আর কি, এই লিখলে আর কি। এখন আরেকটা কোশ্চেন, এটা বোধহয় আমি সলভ করি নাই, সেটা হলো মনে করো বটম 2.5% হলো লাইটেস্ট, মানে ওজন কম, ইউ ক্যানট সেল ইট। আবার হেভিয়েস্ট 2.5%, এটা আমি করি নাই, এটা তোমরা করার চেষ্টা করো, পারবে না? আমি তো লাইটেস্ট এবং হেভিয়েস্ট দুটো করাইছি, এখন হলো যে ওই এখানে দুবারই করতে হবে, একটা লাইটের জন্য করতে হবে, একটা হেভির জন্য করতে হবে, এবং ওই প্রবাবিলিটি গুলো পাল্টে গেছে, এটা হলো 2.5 পার্সেন্টাইল আর এটা হলো 97.5 পার্সেন্টাইল। তো তোমরা চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। তোমাদের দিকে শিখতে হবে, চেষ্টা করো এবং একে অপরকে হেল্প করো। এখন এই যা কিছু করালাম অ্যাকচুয়ালি এগুলো চ্যাপ্টার 4 এর, কিন্তু চ্যাপ্টার 4 এ বইতে সাধারণত এগুলো পড়ানো হয় না, তো আমি এখানে পড়ালাম। তো এখন চ্যাপ্টার 7 এ তাহলে কি জিনিস আছে? আমরা চ্যাপ্টার 6 এ অল্প একটু স্যাম্পলিং পড়াইছিলাম, অনেকেই ক্লাস করো নাই, তো এগুলো তোমাদেরকে শিখতে হবে অন্য বই টই থেকে, কারণ এই আমাদের হাতে এত সময় নেই এগুলো বেশি করে শেখানো। যা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি ওটুকুই এনাফ, আর বাকি তোমাদের নিজেদের শিখতে হবে বিভিন্ন সোর্স থেকে আর কি। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের কোশ্চেন কিরকম, সেটা হলো ধরো একটা কোম্পানি এই 30টে পিস্টন কিনবে আর কি, আর ওই প্রিন্সিপাল আগের মতো যে লাইটেস্ট 5% হলো তারা কিনবে না, আন্ডারওয়েট। তো এখন যে 30টে পিস্টন কিনবে তার যদি অ্যাভারেজ ওয়েট 10 পাউন্ডস হয়, তাহলে আমরা আমাদের যে প্রিন্সিপাল ধরো যদি অন অ্যান অ্যাভারেজ এটা যদি বটম 5% মধ্যে থাকে, তাহলে এটা হলো আন্ডারওয়েট। অন অ্যান অ্যাভারেজ বলছে যে একটা নিয়ে আমরা হিসাব করব না, তো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি কোনো কোম্পানির জন্য কাজ করছো, তো একটা দুটো ভ্যালু হিসাব করা হবে না, কারণ মনে করো যে 30টে পিস্টন একটা বক্সের মধ্যে আসছে, তো ওরই ওয়েট হিসাব করে তোমরা ডিসাইড করবা। তো ওয়েট আমাদের যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে, ইউনিফর্ম দেওয়া থাকার কারণে আমরা যে অ্যাভারেজ ওয়েট সেটা আমরা জানতে পারছি। কারো মনে আছে কিনা মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2, এটা চ্যাপ্টার 4 এ আমাদের ছিল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কারো মনে আছে এটা? যে এখানে ব্যাপারটা হলো কোম্পানি ক্লেম করছে যে তাদের ওখান থেকে তোমরা যদি পিস্টন কেনো তো মিনিমাম ওয়েট এই, এর চেয়ে কমে পাবা না, এবং ম্যাক্সিমাম ওয়েট এই আসছে, তাহলে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি তো অ্যাভারেজ ওয়েট বের করতে পারলে আর কি। এখন তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে বাইং কোম্পানির পক্ষের ইঞ্জিনিয়ার, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আচ্ছা, যে আমরা যে এই বক্স অফ পিস্টন 30টে কিনছি, এগুলো জি থ্যাংক ইউ, আচ্ছা সরি। আচ্ছা, এখন এই যে স্যাম্পল মিনের ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা নিতে হচ্ছে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, তোমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে অ্যাভারেজ ওয়েট দিয়ে। তো এখন মনে করো তোমার অ্যাভারেজ ওয়েট আর পিস্টনস উইথ অ্যাভারেজ ওয়েট 10 পাউন্ডস ওভার ওয়েট, আন্ডার ওয়েট। তো এখানে একটা প্রিন্সিপাল এখন ডেভেলপ করার দরকার, সেটা হলো যে আমাদের মিনিমাম এখানে, ম্যাক্সিমাম এখানে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ কি হবে সেটা তো আমরা চ্যাপ্টার 4 এ পড়ি নাই। তো সেটা হলো এই চ্যাপ্টারে যে
যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম জানি, তাহলে অ্যাভারেজের ডিস্ট্রিবিউশন নর্মাল হবে, ইউনিফর্মের যে মিন সেই মিন হবে, কিন্তু ভেরিয়েন্সটা এরকম কমে যাবে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিগমা বাই রুট এন হবে। এটা একটা প্রিন্সিপাল, এটা আমরা এখন এত শিখবো না। এই প্রিন্সিপালটার নাম হলো সেন্ট্রাল লিমিট থিওরেম। কি এটা থিওরেম? আমাদের ইউরোপিয়ান এবং রাশিয়ান তারা এই সমস্ত থিওরি বের করেছে, লিন্ডবার্গ আর অনেক অনেক লোকজন আর কি। তো সেন্ট্রাল লিমিট থিওরেম কি বলছে? যদি বারবার এজ অ্যান ইঞ্জিনিয়ার ওই কোম্পানি থেকে বক্স কি করা হয়, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তো ওই যে বারবার স্যাম্পল নেওয়া হয় 30, তো সেগুলো কিছু ভ্যালু হবে, সে ভ্যালুগুলো মনে করে 8.5 হবে, 9 হবে, 9.5 হবে। তো সেটা গ্রাফ করলে ব্লু কার্ভ হবে। এটা একটা থিওরি, এটা অবভিয়াস না আমাদের কাছে। আমি আবার রিপিট করছি, মনে করো যে সেলিং কোম্পানি ওরা বারবার ইয়েতে ওয়্যার হাউসে তারা প্যাক করছে 30টি পিস্টন, তো প্রত্যেকবারই এক একটা ওয়েট আসছে, অ্যাভারেজ ওয়েট আসছে। সেই অ্যাভারেজ ওয়েট গুলো যদি গ্র্যাপ করা হয় তাহলে এরকম হবে। এটা এমনি অন্য একটা উদাহরণ আমি দিতে পারি। মনে করো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্যালকুলাস পড়ানো হচ্ছে 50 সেকশনে, আর প্রত্যেক সেকশনের ছাত্র সংখ্যা 30, একটা ক্লাস অ্যাভারেজ আছে। মিড টার্ম পরীক্ষা শেষ হলে এই 30টা ক্লাস অ্যাভারেজ আছে, কিন্তু some of them may be same, some may be most of them will be different, যদিও কাছাকাছি। তা গ্রাফ করলে ব্লু কার্ভটা হবে। এটা একটা থিওরি বাই সেন্ট্রাল লিমিট থিওরেম। তো আমরা বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন কোম্পানিতে চেক করতে পারি, সবসময় এক্স্যাক্টলি হয় না। তো থিওরি বলছে যদি স্যাম্পল সাইজ 30 বা তার বেশি হয়, যত বেশি হবে তত থিওরি ট্রু হবে। মানে এই যে স্মুথ ব্লু কার্ভটা হয়েছে, সুন্দর নর্মাল ডিস্ট্রিবিউশন হয়েছে, এই কতটা ভালো হবে, কতটা স্মুথ হবে, সেটা নির্ভর করে আমার স্যাম্পল সাইজ কত বেশি। যত বেশি, তো মিনিমাম 30, এটা একটা রিকোয়ারমেন্ট বিজ্ঞানীরা বের করেছে আর কি। তো তাহলে আমি এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন এরকম একটা জিনিস পেলাম, এই মিন পেলাম, এখানকার স্কোয়ার রুট নিয়েছে সিগমা, সেটাকে আবার রুট 30-তে ভাগ করা হয়েছে, একটা নর্মাল ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এখন এটা আমাদের এই ব্লু ডিস্ট্রিবিউশনটা। এখানে ইঞ্জিনিয়াররা এক্স লিখছে, এটা জেনারেল। তোমরা যখন পরীক্ষায় নোট লিখবা তখন এখানে এটা এর উপরে একটা বার দিবা, মানে এটা হলো অ্যাকচুয়ালি এক্স বার, নট এক্স। এখানে লেখা আছে ডিস্ট্রিবিউশন মিন। তো নর্মাল মিন, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা খুব ভালো করে লেখা নাই। এনিওয়ে, তো আমরা যারা করছি আমরা জানি আর কি, অসুবিধা নেই। তো আমরা এই ডিস্ট্রিবিউশন পেয়েছি। এখন হলো যে তোমরা অ্যাসাইনমেন্টে যা করেছিলে তাই করতে হচ্ছে, যেহেতু এই লাইটেস্ট 5% হলো আন্ডারওয়েট, তো সে রুল মনে আছে, মিউ মাইনাস 1.645, আর এখানে হলো ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইটা দেখো এই ভ্যালুটা, আর এটা হলো এই ভ্যালুটা। তো এই মাইনাস 1.645 আসছে এই জন্য যে আমরা অ্যাকচুয়ালি ওই বটম 5%কে আমরা লাইটেস্ট বলেছি। তো এই প্রিন্সিপালটা তোমাদের অ্যাসাইনমেন্ট করে তো তোমাদের মনে থাকার কথা আর কি। আর এগুলো বলো। স্যার আমরা এতক্ষণ যা দেখছি ওই আগের গুলোই তো সেমই না স্যার? হ্যাঁ সেম, কিন্তু এখানে কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার আছে। যেমন তুমি একটা কোম্পানিতে কাজ করছো, সেখানে কোম্পানি এটা একটা বক্সের মধ্যে 30টা পিস্টন ঢুকাইছে এবং সেটার একটা ওয়েট আছে, এবং সেখান থেকে আমরা একটা প্রিন্সিপাল, তার জন্য একটা প্রিন্সিপাল প্রয়োজন হচ্ছে। সেই প্রিন্সিপালটা হলো কি, এই যদি তোমার বক্সের ওয়েট এখানে থাকে তার মানে আন্ডার ওয়েট। ওই আমরা রুল বের করেছি এটা, যে এক্স বারের ওয়েট যদি এই মিনিমাম থেকে এখানে থাকে এর মধ্যে আন্ডার ওয়েট, আর এখানে হলো নট আন্ডার ওয়েট। তোমরা অ্যাসাইনমেন্টে যা করেছো সেখানে কিন্তু এক্স বার ছিল না, কিন্তু কোম্পানিতে আমরা যখন চাকরি করি তখন সাধারণত একটা সম্পর্কে সিদ্ধান্ত সাধারণত নিতে হয় না। আমরা জানতে চাই আচ্ছা ক্লাস অ্যাভারেজ কেমন হয়েছে, ছাত্রছাত্রীরা অন অ্যাভারেজ কেমন করছে। তো অন অ্যাভারেজ একটা কথা, এক্স বার, এই জিনিসটা দিয়ে এটা আলাদা হয়েছে। সৌরভ যা ভাবছো
সে ভাবা ঠিক আছে, কিন্তু শেষমেশ আমাদের সিদ্ধান্তটা অ্যাভারেজ সম্পর্কে। এই জিনিসটা একটু কঠিন, বুঝতে একটু সময় লাগবে, কিন্তু আমি হ্যাপি তুমি যে কোশ্চেন করেছো, কারণ এটা সিমিলারিটি তো লক্ষ্য করতেই হবে। তো আমাদের সিদ্ধান্ত হলো এক্স সম্পর্কে না, এটা হলো এক্স বার সম্পর্কে। যে তুমি যদি একটা ইয়ে বক্স অফ পিস্টনস কেন, যে যার মধ্যে 30 পিস্টন আছে, তো সেটার অ্যাভারেজ ওয়েট তুমি বের করলে, এটা বের করা সম্ভব, মেশিন আছে, স্কেল আছে। তো সেটা বের করলে মনে করো তুমি এই যে তোমার অ্যাভারেজ ওয়েট হচ্ছে 10 পাউন্ড। এখন তুমি কি আন্ডার ওয়েটে আসো না ওভার ওয়েট, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে যে তোমার আর পিস্টনস উইথ অ্যাভারেজ ওয়েট। তুমি যে বক্সটা পেয়েছো সেলিং কোম্পানির কাছ থেকে, সেটা তোমরা ওয়েট করে দেখেছো 10 পাউন্ড ওয়েট। এখন তুমি কি সিদ্ধান্ত নিবা, কারণ তুমি তো বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার। তো তুমি তুমি কি আন্ডার ওয়েটে আসো না ওভার ওয়েটে আসো? সৌরভ, আমরা তো এটা মানে রাইট পজিশনে আছে, আন্ডারওয়েট না ওভারওয়েট না। না 10 তো ওভার ওয়েট, কারণ আমরা যে আমাদের যে বক্স কোশ্চেনে দেওয়া আছে তার ওয়েট হলো 10 পাউন্ড। তো 10 পাউন্ড তো এগুলো হলো সব নট আন্ডার ওয়েট। আন্ডার ওয়েটের সমস্যা এখানে, এই মেরুন কালার। ও জি স্যার, হ্যাঁ এখন নট আন্ডারওয়েট আছে। আন্ডার ওয়েট হলে হয়তো তোমার বাইং বাইং তুমি বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার, তাহলে তো তুমি তো কিনবা না, তুমি চাও যেটা কাজে লাগানো যায়, আন্ডার ওয়েটটা তুমি কিনবা না। সেজন্য অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি কি বুঝতে পারলে যে তোমার এই যে বক্স, তার অ্যাভারেজ ওয়েট দেওয়া ছিল 10 পাউন্ড, কিন্তু আমাদের এই 10 পাউন্ড হলো আন্ডার ওয়েটের মধ্যে না। সুতরাং এই বক্স কিনা আমাদের জন্য ঠিক আছে। এরকম যদি আরো বক্স থাকে, তুমি তো বাইং কোম্পানির ইঞ্জিনিয়ার, তাহলে সেগুলো তোমরা কিনবা। আর যদি কোনো বক্সের ওয়েট কম হয়, মনে করো যে 9.3 হলো পাউন্ড অ্যাভারেজ ওয়েট, এখন এই যে প্র্যাকটিক্যাল কনসার্নটা, এটা বোঝার দরকার, কারণ এখানে অঙ্ক দেখতে একরকম, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এখন না বুঝলে বলো, কারণ এটা আমরা নতুন জিনিস শুরু করেছি, প্রবাবিলিটি থিওরি থেকে আমরা স্যাম্পেলে চলে আসছি। এখানে প্রবাবিলিটি থিওরি কাজে লাগছে একটু একটু, নর্মাল ডিস্ট্রিবিউশন বা এই ভ্যালুটা, কিন্তু এখানে রিয়েল ওয়ার্ড জড়িত আর কি। না বুঝলে আমি আবার রিপিট করতে পারি কুইকলি। দেখো, মুজাহিদ কিছু বুঝেছো নাকি? জি স্যার, বুঝতে অল্প। আমি কুইকলি আবার শেয়ার করি। তুমি বাইং কোম্পানির একটা ইঞ্জিনিয়ার, আরেকটা কোম্পানি হলো এগুলো তৈরি করে, এই যে পিস্টন তৈরি করে। এখন যারা তৈরি করে তারা বলছে আচ্ছা মিনিমাম ওয়েট তাদের দেওয়া আছে, ম্যাক্সিমাম দেওয়া আছে, এটা একটা কোম্পানির ইনফরমেশন, ইউ আর বিলিভিং। তো তারা তো সবকিছু তোমাকে দেখাবে না, তারা বলছে বিশ্বাস করলে। এখন তুমি 30 পাউন্ডের 30টি পিস্টনের একটা বক্স কেনার জন্য তোমার সামনে শিপমেন্ট আসছে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন তুমি ওয়েট করে দেখলে ওর ওজন হয়েছে, মানে 30টের ওজন হলো, টোটাল ওয়েট হয়েছে 300, তাহলে পার পিস্টন ওজন কত? 10 পাউন্ড, তাই না? 10। জি স্যার। তুমি 10 পাউন্ড ওজন জানতে পারলে। এখন তোমার স্ট্যাটিস্টিক্যাল থিওরি দরকার, ইঞ্জিনিয়ার হিসেবে নলেজ দরকার। নলেজে কি বলছে? নলেজে বলছে আমি তো ইউনিফর্মটা জানি, কিন্তু এটা তো একটা, আমার তো অ্যাভারেজের স্টোরি দরকার। তো অ্যাভারেজের থিওরি আমাদের আছে যে নর্মাল ইউনিফর্মের যে মিন আর ইউনিফর্মের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো মিন ঠিক থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে কমে যাবে। যেটা এখানে সিগমা হবে, তাকে ভাগ করতে হবে √n দিয়ে, n মানে 30 করিডোরে যা হলো, সেই নতুন নর্মাল ডিস্ট্রিবিউশনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই নতুন এক নর্মাল ডিস্ট্রিবিউশন, এটার এখানে মিন দেওয়া আছে, এবং ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে করিডোরে যা হয়েছে সব আমি তো মেশিন ইউজ করছি, এইটি দেওয়া আছে, গ্রাফ আছে। এখন এই যে নর্মাল থিওরি আমরা ডেভেলপ করলাম, যে অ্যাভারেজ ওয়েট যদি এর চেয়ে কম হয় আন্ডার ওয়েট, যদি কম না হয় ওভার ওয়েট। ওভার ওয়েট শুনতে খারাপ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কোম্পানি এটা কিনবে আর কি, এটা আমাদের এখানে আন্ডারস্টুড। তো দেখো এই যে ফর্মুলা আমরা ব্যবহার করলাম, এটা কিন্তু চ্যাপ্টার 4 থেকে, যে মিন মাইনাস, যেহেতু বটম 5% হলো আমাদের আন্ডার ওয়েট, তো এই ভ্যালু আমাদের মুখস্থ করতে হচ্ছে নর্মালের জন্য 1.645, আর এটা হলো এই ভ্যালুটা এখানে বেসিক্যালি। এটা তোমরা বাসায় স্টেপগুলো দেখো, বোঝার চেষ্টা করো। এখন আমাদের প্রিন্সিপাল কি হলো,
যদি এই মেরুন অ্যাভারেজ ওয়েট এখানে হয় তা আমরা কোম্পানি কিনবে না, মানে তুমি কিনবা না। আর যদি এর চেয়ে বড় হয় তো তুমি কিনবা। মানে কোম্পানি তো তোমার উপরে নির্ভরশীল, কোম্পানির সবাই তো সবকিছু জানে না, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, এই সিদ্ধান্ত হয়ে গেল। আবার যদি সিদ্ধান্ত পাল্টে যায়, হেভিয়েস্ট 5% হলো রিজেক্ট করবে। তো সেখানে এই থিওরি যা বলছি সব ঠিক আছে, এখানে প্লাস, এটা কি মনে আছে? কারণ আমরা এখন টপ 5%কে ওভারওয়েট বলছি, আমরা ওভারওয়েট জিনিস কিনবো না। তো দেখো এই এখানে হলো ওভারওয়েট। এবার স্যাম্পলের মিন কত দেওয়া আছে, পিস্টস অ্যাভারেজ ওয়েট এবার তুমি হিসাব করেছো একটা বক্সে, সেখানে অ্যাভারেজ ওয়েট 11 পাউন্ডস হয়েছে। এখন 11 কি এই মেরুনি আছে না, এটা হলো গ্রিন কালার। আমি গ্রিন করা আমার জন্য কঠিন, আমি করি না আর কি। আমার 11 কি মেরুনি নাকি এখানে গ্রিনে? দেখো মেরুনি হলো এই, আর গ্রিন হলো এই। তা 11 তো এখানে 11 তো নাই মেরুনি। কোথাও। হ্যাঁ 11 এখানে আছে কোথাও। তাহলে তুমি যে বক্স পেলে সেটা ওভারওয়েট, তাহলে তুমি কিনবা না। মানে কোম্পানির তরফ থেকে তুমি ডিসিশন নিবা যে ওই বক্সটা তুমি কিনবা না। ঠিক আছে? জি স্যার। আমরা আগামী দিনে যে স্ট্যাটিস্টিক্স শিখতে যাচ্ছি তার জন্য এই কনসেপ্ট প্রয়োজন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম। আজকে যারা মিস করেছে তাদের এগুলো বোঝানো কঠিন হয়ে যাবে, এটা বুঝতেই হবে সবাইকে। আর এই পার্সি ইচ্ছা করে আমি হয়তো স্যার পুরো করছি। হ্যাঁ বলো। স্যার আপনি একটু উপরের দিকে যান স্যার, উপরে যে গ্রাফটা এই যে লাস্ট দেখালেন হ্যাঁ স্যার, বলো। এটা ওই যে নিচে স্যার, নিচে যে যে আপনি যে এই যে ক্লাসিফিকেশন করে দিয়েছেন, ক্লাসিফিকেশনটা একটু ব্যাখ্যা করুন স্যার, সুবিধা হতো ব্যাখ্যা করতে। ক্লাসিফিকেশনটা আমরা এখানে পেয়েছি এই যে যেহেতু টপ 5% হলো যে ওজন বেশি, মানে বেশি ওজন শুরু হয়েছে 9.74 পাউন্ড হলে ওজন বেশি। কি করে বের করলাম? এরা হয়তো তোমরা স্যার অ্যাসাইনমেন্টে যে ওটা ওটা করেছো। পারি স্যার, তারপর হ্যাঁ, তো এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। আর ম্যাক্সিমাম কত হবে এটা তো ধরো তুমি এমনিতে, ম্যাক্সিমামটা আসলে এই ভ্যালুটা বলা মুশকিল, কিন্তু এটা আমি হয়তো ওই যে কোশ্চেনে যে ম্যাক্সিমাম দেওয়া আছে সেটাই লিখছি। এটা লেখা ঠিক হবে কিনা, মানে ফর শিওর তুমি এটা লিখতে পারতেছো আর কি, ওভারওয়েট এটা লিখতে পারছো, কোনো অসুবিধা নাই। ফাইল এক্সিট, আবার এখানে হলো এর চেয়ে বেশি। হ্যাঁ এই দুটো লেখা ঠিক আছে। আপার লিমিটটা বলা কতটা এমনিতে এটা আমার একটু চিন্তাও করতে হবে আর কি। এই ব্যাপারে আমরা শিওর যে যদি 9.743 চেয়ে বেশি হয় এটা তো ওভারওয়েট। এক্স বার, আচ্ছা এখানে লেখাটা ভুল টুল হয়েছে নাকি, স্যার এক্স বার ওটা গ্রেটার গ্রেটার দেন। দেন। আমার মনে হয় যে উল্টে টুল্টে গেছে বোধহয় কোনো ভাবে আর স্যার কি। প্রথমটাই গ্রেটার দেন হবে স্যার, মনে হয় ওভার ওইটাই। আমি ওভারওয়েট কালার লিখছি তো, আপনার কালারটা চেঞ্জ না করে কি করা যায়, দেখ কোনটা করলে সুবিধা হয়। আমরা এখানে পেয়েছি কোনটা 9.74, তাহলে ওইটে ওভারওয়েট এটা উপরে দিয়ে দিই, তাই না? জি ঠিক স্যার। আছে, আমি কাট করে আমি ওখানে নিয়ে যাই, নিয়ে এক্স বার প্রথম লিখি আর কি। অনেকে আবার ওই অন্যরকম পছন্দ করে, অসুবিধা নাই। এমনিতে বিভিন্ন স্টাইলে লেখা যায় আসলে, এক্স বার গ্রেটার দেন। আমার মনে হয় দিস ইজ নট ব্যাড। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। অন্যদিকে কোনো ভুল টুল হয়েছে কিনা তাহলে দেখতে হয়। নট ওভারওয়েট হলো এইটা আর কি, ওভারওয়েট হলো এটা। এখন ইকুয়ালিটি কোথায় হবে, এগুলো কন্টিনিউয়াস কেসে ইট ডাজন্ট ম্যাটার মাচ। তো এটা আমি এটাই এখানে ইকুয়াল লিখছি। এগুলো ক্লিয়ার কোনো রুল নাই অ্যাকচুয়ালি, ডিপেন্ডস অন দি ইঞ্জিনিয়ার। এই তো তাহলে আমাদের যে 11 পাউন্ড সেটা তো ওভারওয়েট, ডিস্টেন্স উইথ অ্যাভারেজ ওয়েট আর ওভারওয়েট আছে। তাহলে এখানে সব ঠিক আছে, ডিসিশন ঠিক আছে, কিন্তু আমার লেখা ভুল হয়ে গেছিল। আচ্ছা দেখো তো আগেরটা ভুল আছে কিনা। আন্ডারওয়েট হলো এক্স বার লেস দেন 80, তাই না? এটা বোধহয় ঠিক আছে।
ফাইল এক্সিট। আচ্ছা, ওভারওয়েটটা নট আন্ডারওয়েট, এটা হলো এক্স বার গ্রেটার দ্যান এইট হবে, তাই না? ওইভাবে লিখি আর কি। এক এক সময় একরকম লিখতে ইচ্ছা হয়, অনেকে আপার লিমিট লোয়ার লিমিট এগুলো লিখতে চায় আর কি, ডিপেন্ডস অন দি পারসন, ইট ডাজন্ট ম্যাটার। যেমন এই আন্ডারওয়েট এক্স বার গ্রেটার দ্যান দিস ওয়ান, এখন তুমি যদি ওই যে এটা লেখা ঠিক আছে, অসুবিধা নেই। এখন ওই অন্যভাবে লেখা যেতে পারতো, অসুবিধা নেই। সৌরভ ঠিক আছে না? জি স্যার। এর পাশে আন্ডারওয়েট, এর পাশে নট আন্ডারওয়েট। আচ্ছা, ফাইল আমি তোমাদেরকে আবার দিয়ে দিব, অসুবিধা নেই। এখন পার্ট সিটা বলে প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে। সেখানে হয়েছে কি, ওইটা বটম 2.5% হলো লাইটেস্ট, আর টপ 2.5% হলো ওই যে হেভিয়েস্ট। তো সেখানে প্রিন্সিপালে ওই ভ্যালু চেঞ্জ হয়েছে, -1.96 + 1.96, এবং এই ভ্যালুগুলোই আমাদের আগামী দিনের স্ট্যাটিস্টিক্সে, তোমরা যদি অন্য কোর্স করো বা জীবনে স্ট্যাটিস্টিক্স অন্য যেখানে লাগবে, তো সাধারণত এগুলোই লাগে, এই 1.645, 1.96 এগুলোই বিজ্ঞানীরা কাজে লাগায়। আমাদের এগুলো মুখস্থ করলে হবে। এখন দেখো এখানে এই এর নিচে হলো আন্ডারওয়েট, এখানে ওভারওয়েট। ইন এনি কেস এগুলো আমরা সেল করব, আমরা কিনবো না, আমরা কিনবো যা ভিতরে আছে। তো আন্ডারওয়েট অর ওভারওয়েট এক্স বার লেস দেন, আমি এইটা লিখছি না কারণ লোয়ার লিমিটটা আসলে আমরা প্রিসাইজলি জানি না, ওই মিনিমাম আমি লিখছি কোনো একসময় চিন্তা করি। আর ওভারওয়েট হলো এক্স বার, এটা গ্রেটার দেন। এখন আমার মনে হয় আমি এভাবে লিখে দিই, গ্রেটার দেন ইকুয়াল, এইসব লাভ নাই। হাইর এক্সিট খুব কষ্টকর এগুলো করা, তাই না? আচ্ছা, এখন অ্যাকসেপ্টেবল হলো ওর ইন বিটুইন, এটা বোধহয় কোনো সমস্যা নাই, তাই না? এটাই সমস্যা নাই। যাও, তাহলে এখানে হলে আন্ডারওয়েট ওভারওয়েট এগুলো আমরা কিনবো না, আমরা কিনবো যা ইন বিটুইন আছে আর কি। তো পিস্টনস উইথ অ্যাভারেজ ওয়েটস 8.5 পাউন্ডস অর 10 পাউন্ডস, এটা কোশ্চেনে দেওয়া আছে। তো তুমি যে ক্যান পিস্টনস উইথ অ্যাভারেজ ওয়েট 10 পাউন্ডস বি সোল্ড? আচ্ছা, ওই কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করে দিই। আমার কোশ্চেনটা অ্যাভারেজ ওয়েটস এরকম দিয়ে দিই, তারপর চেঞ্জ টেস্ট করা হয়েছে, ওই এক্সামে কোশ্চেন দেওয়া হয়, চেঞ্জ টেস্ট করা হয়। ক্যান পিস্টনস উইথ অ্যাভারেজ ওয়েট, একটু কোশ্চেন চেঞ্জ করে দিলাম। 8.5 পাউন্ডস, ওহো কি হলো কি জানি, 8.5 pounds or 10 pounds be sold. আমি দুটো ভ্যালু দিয়েছি, সম্ভবত দুটো ওই দুই মাথায় আছে, 8.5 আর 10, দেখো তো 8.5 এখানে, তাই না? আর 10 এখানে, ক্যানট বি সোল্ড, তাহলে সব ডিসিশন ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমাদের প্রবলেম থাকলে বলো। সৌরভ? না স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু অনেক কঠিন জিনিস করলাম, এটা সাধারণত বইতে ভালো করে করা হয় না, এবং এখানে আরো অনেক কোশ্চেন আছে, তোমরা দেখতে পারো। তা আমি এগুলো আর বেশি করব না, কারণ স্যার ওই আর যে 4 একই মিনিট রকম। ক্লাস আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আজকে আর বেশি করব না। তো ওই আমি পরবর্তী চ্যাপ্টারটা তোমাদেরকে জাস্ট এমনিতে একটু দেখাচ্ছি, মানে হোয়াট আর উই গোয়িং টু ডু অ্যাকচুয়ালি। সেটা হলো, এটা আমরা আজকে তেমন কিছু শিখতে পারবো না, জাস্ট এমনি ইন্ট্রোডাকশন। আমি চ্যাপ্টার 9, 10 একসাথে পড়াবো, সেজন্য আমি 10-এ জাম্প করছি। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। তো সেটা হলো, যারা আগের ক্লাস মিস করেছো স্যাম্পলে অসুবিধা হবে না। তো দেখো, আমরা চ্যাপ্টার 2 থেকে 4 পর্যন্ত প্রবাবিলিটি থিওরি শিখছি,
আর এই 7-এও কিন্তু প্রবাবিলিটি থিওরি কিছু আছে। তো এখানে হয়েছে কি যে যখন আমরা স্যাম্পল ড্র করছি তখন কিছু ইনফরমেশন আছে স্যাম্পলের আর কিছু আছে পপুলেশনের। মানে প্রবাবিলিটি যখন আমরা করি তা আমাদের যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে ওগুলো সব পপুলেশনের, এগুলো আমাদের জানার কথা না। তো একটা কোশ্চেন তোমরা দেখো আর কি, মানে নতুন চ্যাপ্টার গুলো কেমন হবে 9, 10 বা 11। The compressive strength of a concrete is normally distributed with unknown mean. মিনটা আমরা জানি না, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে। একটা কোম্পানি এগুলো প্রডিউস করছে, মনে করো যে কোনো ধরনের কংক্রিট তারা তৈরি করে, স্ল্যাব ফ্ল্যাব তৈরি করে, তো আমাদেরকে তারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে। এখন তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি 9টা ভ্যালু নিলে, স্পেসিফিক নিলে, মেইন ডায়ামিটার চেক করতে পারবা। আবার average compressive strength mean a nice system has the mean, এটা ডায়ামিটার বোধহয় লেখা দরকার নাই বোধহয়, এটা আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। আমি এটা বইতে চেক করে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, ডায়ামিটার কেন লিখছি। আচ্ছা, এখন এই যে স্যাম্পল অ্যাভারেজ দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই, মানে তুমি করতে পারো কিন্তু মনে করো নাই, হয়তো একজন ছাত্র সৌরভ সে মিন করেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয় নাই, কিন্তু পপুলেশনের কোম্পানি আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে আর ট্রু মিন দেয় নাই। এখন তো একটা গোলমালার মধ্যে পড়ে গেছি আমরা। আবার বোঝার চেষ্টা করো, কোম্পানি আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে কম্প্রেসিভ স্ট্রেন্থ সম্পর্কে। এই স্ট্রেন্থ ধরো সিভিল ইঞ্জিনিয়াররা করে, এইগুলো আমাদের এত বোঝার দরকার নাই, ওরা নাম্বার টাম্বার দিয়েছে। এখন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি মনে করো যে স্যাম্পল নিয়েছো, নিয়ে তোমার স্যাম্পল মিন আছে, তো কিছু এখানকার কিছু ইনফরমেশন আছে, এখানকার কিছু আছে। এখন সিদ্ধান্ত নিতে হবে মিন সম্পর্কে, যে যদি অনেক স্যাম্পল আমরা নেই এবং অনেকগুলো কম্প্রেসিভ স্ট্রেন্থ পাই, তাহলে যে ট্রু মিনটা কি হবে। এটার অর্থ হলো যে কোম্পানি যে বারবার করছে আর কি, তো সব ইনফরমেশন তো আমরা পাবো না, কিন্তু কোম্পানি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তগুলো আমি তোমাদেরকে দেখাবো, যে এগুলো রিপিট করা হবে। যে তোমার কোম্পানি জানতে চায়, আচ্ছা মিন কি লেস দ্যান সাম ভ্যালু, অথবা মিন কি অ্যাটলিস্ট সাম ভ্যালু, অথবা মিন কি ইকুয়াল সাম ভ্যালু, অথবা মিন নট ইকুয়াল সাম ভ্যালু। এই জাতীয় অদ্ভুত কোশ্চেন বসরা কোম্পানি করবে। তো এগুলো ইংরেজি শিখতে হবে, যে কি কি কোশ্চেন তারা করে। যে স্মলার দ্যান করবে কখনো, কখনো বলবে যে অ্যাটমোস্ট, কখনো বলবে যে লার্জার দ্যান, কখনো বলবে যে অ্যাটলিস্ট, কখনো বলবে হ্যাজ নট চেঞ্জড, মিনস আর ডিফারেন্ট। এই জাতীয় ইংরেজি শব্দ এবং এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যেটা হাই স্কুল ম্যাথ